ঘোষণা করা হলো 234টি পৌরসভা নির্বাচনের তফসিল। ভোট 30 ডিসেম্বর। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগীরা। আরও সময় প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। শেষ হলো হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা। বুধবার থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা শঙ্কামুক্ত, জানালেন চিকিৎসক। ঘটনা তদন্তে পুলিশ। এখনো খোলেনি জাপানি নাগরিক মিয়েতোর মৃত্যু রহস্য জট। ব্যাখ্যা না দিয়ে ডিএমপির ব্রিফিং বাতিল। গ্রেফতার 5 জন 4 দিন করে রিমান্ডে। এবং তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টারসের মালিকের অশোভন আচরণের বিষয়ে চলছে তদন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের রিপোর্ট জমা হবে 3 থেকে 4 দিনের মধ্যেই। প্রবাসী সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। আসছে 30 ডিসেম্বর হতে যাচ্ছে দেশের 234টি পৌরসভার নির্বাচন। মঙ্গলবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। প্রথমবারের মতো দলীয় এ নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3 ডিসেম্বর, যাচাই বাছাই 5 ও 6 তারিখ আর প্রত্যাহারের শেষ দিন 13 ডিসেম্বর। সিইসি জানান, সরকারি সুবিধাভোগী কেউ অংশ নিতে পারবেন না নির্বাচনী প্রচার প্রচারণায়। রাশেদ লিমনের রিপোর্ট। ভোট গ্রহণের তারিখ 30 ডিসেম্বর 2015 বুধবার। আইন পরিবর্তন, সংশোধন, নানা জটিলতা পেরিয়ে মাঠে গড়াচ্ছে পৌর নির্বাচন। সংশোধিত পৌরসভা আইন 2015-র আওতায় এবারই প্রথম স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচনে ব্যালট পেপারে থাকছে দলীয় প্রতীক। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকতে হবে যে উক্ত প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী অর্থ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সম পদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। হঠাৎ করেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অনেকটা তড়িঘড়ি করে নতুন এই আইনে নির্বাচন করার যুক্তিও তুলে ধরেন সিইসি। কেন সব দলের সাথে বসলাম না? আসলে আইনটা যে হচ্ছে এটা আমরা জানতাম না। কাজেই আইন যখন আপনারা খবরের কাগজে দিলেন কিংবা যেদিন প্রথম এটা আসলো সেদিন আমরাও জানতে পারলাম। অর্ডিন্যান্স হওয়ার পরে আমরা ওটা নিয়ে কাজ করেছিলাম, তারপরে আবার পার্লামেন্টে যেয়ে এইটা বদলে গেল। মাত্র কয়দিন আগে এটা আইন হয়ে এসেছে গেজেটে, সেদিন আমরা জানতে পারলাম যে কি আইন হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস দিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে এ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান কাজী রকিবউদ্দিন আহমদ। নানা আইনি জটিলতা শেষে অবশেষে ঘোষণা করা হলো পৌরসভা নির্বাচনের তফসিল। এবারই প্রথম মেয়র প্রার্থীরা লড়বেন দলীয় মনোনয়ন আর দলীয় প্রতীক নিয়ে। তবে কাউন্সিলর ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে থাকছে আগের নিয়মই বহাল। আর তাই নতুন এই নিয়মে একই নির্বাচনে দু ধরনের নির্বাচনী পরিচালনা করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাছাড়া প্রার্থীদের মনোনয়ন স্থানীয়ভাবে নাকি কেন্দ্রীয়ভাবে ঠিক করা হবে সে বিষয়টিও খোলাসা করা উচিত ছিল বলে মনে করেন তারা। পাশাপাশি দলীয়ভাবে নির্বাচন হওয়ার কারণে প্রার্থী মনোনয়নে পেশি শক্তির ব্যবহার ও মনোনয়ন বাণিজ্য হতে পারে বলেও মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। মাহমুদ রাকিবের রিপোর্ট। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। 1 মাস 5 দিন সময় হাতে রেখে ঘোষণা করা হলো 234টি পৌরসভার নির্বাচনের তারিখ।
ওরা থাকতে থাকতে আসবে যমুনা। বিশেষজ্ঞদের মতে যেহেতু প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন, তাই আরো কিছুটা সময় নিয়ে পূর্ণ প্রস্তুতি সহ তারিখ ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন তারা। অন্য দলগুলো সেভাবে রেডি আছে কিনা, অন্য দলের প্রার্থীরা নির্ভয়ে নির্বাচন করতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন দেখা দিবে। অন্য দলগুলো এটাকে বিনা চ্যালেঞ্জে যেতে না দিবে, ইলেকশন করবে, এরকম যদি অবস্থা দাঁড়ায় এবং সরকারও যদি ওইভাবে তাদেরকে সেই সুযোগ দেয় মুক্তভাবে নির্বাচন করার, কোনো রকম ধরপাকড় না করে, বিভিন্ন রকম মামলা হামলা না করে, তাহলে হয়তো এটা এক প্রধান পরিবেশ হতে পারে। দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে আরও কতগুলো সিদ্ধান্ত প্রয়োজন, আরও কতগুলো প্রস্তুতি প্রয়োজন। মনোনয়ন কি গণতান্ত্রিকভাবে দেওয়া হবে না কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছার ভিত্তিতে দেওয়া হবে, এটা কি স্থানীয়ভাবে দেওয়া হবে না জাতীয়ভাবে দেওয়া হবে, এইসব বিষয়গুলো জানা দরকার। তবে নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রচারণার সুযোগ না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। শিডিউল ঘোষণা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আচরণবিধি কোনো গ্যাজেট হয় নাই, তো এইগুলো কাম্য নয়। পৌরসভার মেয়র যদি শুধু দলীয় ভিত্তিতে নির্বাচিত হয় এবং পৌরসভার কাউন্সিলর যদি দলীয় ভিত্তিতে নির্বাচিত না হয়, নির্দলীয় নির্বাচিত হয়, এটা ওই যে একই প্রতিষ্ঠানের নির্বাচনের ক্ষেত্রে দুই নিয়ম, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মন্ত্রী পদমর্যাদায় যারা, তারা নির্বাচনে প্রচারণা যেতে পারবেন না। এটা ঠিক আছে, এটা আগের সিস্টেমটা বহাল থাকলো, এটা থাকা উচিত ছিল এবং এটা নির্বাচন কমিশন এটা করেছেন, তাদের দিক থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন এটা কতটুকু মানা হবে সেটা দেখার বিষয় আছে। সবার অংশগ্রহণে যদি নির্বাচনটা করা যায়, দেশ আবার নির্বাচনী ট্র্যাকে ফিরে আসবে। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচনে সুষ্ঠুভাবে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করানোই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বলে মনে করেন বিশ্লেষকরা। সরকারের অন্যান্য বিভাগের মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলমান পরিস্থিতিতে একই সঙ্গে ২৩৪টি পৌরসভা নির্বাচন করতে গেলে নির্বাচনী সংখ্যা তার সহিংসতা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া সংশোধিত পৌরসভা আইন ২০১৫-এর অধীনে আসছে পৌর নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা তাদের। তবে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। সম্প্রতি বেশ কয়েকটি প্রভাবশালী দেশের সতর্কতা, বিদেশিদের উপর হামলা, লেখক, প্রকাশক, ব্লগারদের হত্যাসহ বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া বিশ্বজুড়ে মাথাচাড়া দেয়া জঙ্গিবাদের প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এমন বাস্তবতায় ডিসেম্বরের শেষ নাগাদ একসঙ্গে প্রায় ২৩৪টি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। হঠাৎ করে যদি বলে ফেলে আমি সব একত্রে করবো, পুলিশ এত এঙ্গেজ, চারিদিকে বিজেপি এঙ্গেজ, ফোর্স তো প্রয়োজন। কারণ আমাদের দেশের এই লোকাল ইলেকশন যত নিচের দিকে নামবে, এটা ততই সংঘর্ষপূর্ণ ইলেকশন হয়। তার উপর সংশোধিত পৌরসভা আইন ২০১৫ আরও ভাবিয়ে তুলছে তাদের। মেয়র প্রার্থীদের জন্য দলীয় আর কাউন্সিলরদের জন্য নির্দলীয় এমন দ্বৈত আইনের প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীকেও বিপাকে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন বিধি সবই একরকম ছিল, এখন আবার দুই রকম হবে, দুই রকমের ইমপ্লিকেশন হবে। একজন ম্যাজিস্ট্রেটকে দুই রকমের জিনিস দেখতে হবে। রাজনৈতিক দলগুলো বা সরকারি দল এরা এটাকে ম্যানেজ করতে পারবে না। যখন তারা একজনকে নমিনেশন দেন, তাদের দলের ভিতরে আরো ৩ জন থাকেন, তারা সিলেক্টেড হন না, তখন তারা কিন্তু উগ্র অবস্থান নিয়ে ফেলেন। এদিকে কমিশন বলছে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ছাড় দেয়া হবে না। দলীয় প্রতীকে নির্বাচনের অভিজ্ঞতা পূর্ব থেকে আছে, কাজে আমরা আশা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, মানুষ সুন্দরভাবে এসে ভোট দিতে পারবে। ভোটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো আবারও ভোট কারচুপি করতে তাড়াহুড়ো করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। মঙ্গলবার ঢাকা মহানগর আদালতের কোর্ট হাউস স্ট্রিটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগ বর্তমানে তারেক আতঙ্কে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণা করলেন, এতে আমরা গন্ধ পাচ্ছি যে অতীতের ন্যায় তারা দলীয়করণ করবে। আগে তো সমর্থন দিত, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সাথে হাত মিলিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান নিতেন। আর এবার তো সরকারের তরফ থেকে নমিনেশন দেওয়া হচ্ছে, তাই আমাদের আশঙ্কা যে আগামী এই যে পৌর নির্বাচন হবে সেগুলি সুষ্ঠুভাবে হবে কিনা।
বর্তমান সরকার দেশের উন্নয়ন করছে বলে জনগণকে নিজ স্বার্থেই সরকারকে সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে ধ্বংস ও অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সাধারণ সভায় তারা এসব মন্তব্য করেন। জাতিসংঘের যে 6টি সূচক, প্রত্যেকটি সূচকে আজকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। খাদ্য নিরাপত্তা সহ দারিদ্র্য বিমোচনে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও এগিয়ে আছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেদিকে এগিয়ে উঠতে পারলে 2021 সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আজকে জনকল্যাণমুখী যে সরকার, সেই সরকারের প্রতি নিঃশর্ত শর্তহীন ভাবে সমর্থন দেওয়াটা হচ্ছে এই দেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য নিঃস্বার্থে। বিদেশে যে আমরা চাল রপ্তানি করছি সরকারি পর্যায়ে G2G পদ্ধতিতে, বেসরকারি পর্যায়ে বিদেশে বাজারে চাল রপ্তানি করা যায় কিনা একটা লিমিটেড পরিমাণ, এরকম একটা প্রস্তাব বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আমার সাথে কথা হয়েছে। এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। আজকে দেশকে অস্থিতিশীল করার, দেশটাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে, বিদেশিদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করার চেষ্টা করছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র, কোনো অশুভ শক্তি বাংলাদেশের এই অর্থনৈতিক চাকাকে দুর্বল করতে পারবে না। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে নস্যাৎ করতে পারবেন না। শেষ হলো হাতে লেখা পাসপোর্টের যুগ। এই ধারাবাহিকতায় ভিড় বেড়েছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয়তা ও অগ্রাধিকারের ভিত্তিতে আবেদনকারীকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব। অন্যদিকে পাসপোর্ট অফিসে আসা সেবা প্রত্যাশীদের অভিযোগ দালাল এবং সময়ক্ষেপণ নিয়ে। আন্তর্জাতিক মানদণ্ডে 24 নভেম্বর থেকে শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণের সুযোগ। এখন থেকে মেশিন রিডেবল পাসপোর্ট MRP নিয়েই বাংলাদেশের সব নাগরিককে বিদেশ ভ্রমণে যেতে হবে। এ কারণেই ভিড় বেড়েছে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসে। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতে লেখা পাসপোর্ট আজ থেকে অচল হয়ে যাওয়ায় নানা বিড়ম্বনা নিয়ে তারা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ডিজিটাল পাসপোর্টের জন্য। 12টা কাউন্টার আছে এখানে, কিন্তু কাজ করতেছে 2 জন। ভিতরে ছবি তোলার কথা হচ্ছে আপনার 4টা টেবিল, সেখানে তুলতেছে 1 জন। আমাদের ফ্লাই করার জন্য আপনার অ্যানালগ পাসপোর্ট মনে হয় আর গ্রহণযোগ্য না, সেই জন্য আমরা পাসপোর্ট করতে আসছি, নতুন পাসপোর্ট। ওইটা বাদ হয়ে গেছে আমার, এই জন্য আবার নিউ পাসপোর্ট করাচ্ছি। মহিলাদের কিউটা বলেন, পুরুষের কিউটা একসঙ্গে ঢুকাচ্ছে। হাতের লেখা পাসপোর্ট দিয়ে ছুটিতে আসছি, তো এই কারণে যাওয়া যাবে না, বলছে ডিজিটাল পাসপোর্ট বানালে তারপর যাওয়ার জন্য। পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা জানান, দেশে বিদেশে এখনো যাদের কাছে হাতে লেখা পাসপোর্ট আছে তারা আবেদন করে পর্যায়ক্রমে ডিজিটাল পাসপোর্ট নিতে পারবেন। সবাইকে যে 24 নভেম্বরে দিয়ে ফেলতে হবে এমন তো না। যাদের ট্রাভেল করার প্রয়োজন হবে তারা আবেদন করেছে, তারা পেয়েছে। যা ট্রাভেল পরে করবে সে পরে আবেদন করবে, পরে আমরা দিব। প্রবাসী যারা আসবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখান থেকে MRP দিয়ে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। নাগরিকদের প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট সরবরাহ করার নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হয়েছে। যারা বাইরে আছেন কিংবা যারা আমাদের ভিতরে আছেন, যারা নাকি MRP নিয়ে MRP চান কিংবা বিদেশে যেতে চান কিংবা বিদেশ থেকে আসবেন, যাদের কাছে হ্যান্ডরাইটিং পাসপোর্ট আছে, এ সমস্ত ব্যক্তিদের কোনো অসুবিধা হবে না। কারণটা হলো যে আমাদের এখন যে আমাদের ক্যাপাসিটি আছে, আমরা 20,000 পাসপোর্ট ডেইলি প্রিন্ট করতে পারি। বিদেশে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের হাতে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট সরবরাহ করা হবে বলেও জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরও থাকছে, তুর্কি সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত, আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুরস্কের, অস্বীকার করল রাশিয়া। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত সীমান্ত সড়কগুলো পুনরায় খুলে দিতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে ভারতের গান্ধিয়ান অধ্যয়ন কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সন্ধ্যায় ভারতের আন্তর্জাতিক গান্ধিয়ান অধ্যয়ন কেন্দ্র ও মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। এ সময় প্রধানমন্ত্রী বেশ কিছু সময় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। মেঘালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর অলকা শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটিকে শেখ হাসিনা জানান, তার সরকার দুদেশের মানুষে মানুষের যোগাযোগ এবং ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। ইতোমধ্যেই সীমান্ত হাটগুলোর অর্থনৈতিক সুফল আসতে শুরু করেছে। এ সময় প্রতিনিধি দলটিও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
দীর্ঘ 2 মাস 10 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছেন। মঙ্গলবার রাত 9:15টার দিকে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন বেগম জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক, মীর নাসির, আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব শাহজাহান সহ বিভিন্ন সিনিয়র নেতারা বেগম জিয়াকে স্বাগত জানান। বেগম খালেদা জিয়ার সাথে তাদের কুশল বিনিময় হয়। পরে কার্যালয়ে আসা সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিদেশ সফরের আগে সর্বশেষ 14 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছেন। ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল 4:30টার দিকে 2 যুবক তার বাসায় গিয়ে তার নাম ধরে ডাকাডাকি করে। পরে বাইরে বেরিয়ে এলে তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে স্ত্রী শিখা ঘোষ এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এদিকে ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। অচেনা কেউ হবে, মুখ বান্ধা ছিল, তাকে ডাক দিয়ে বের করে বাসার থেকে বের করে তার উপর প্রহার করে। ওনার জেনারেল কন্ডিশন ডিটেরিয়েট করছিল, আমরা ওটা কারেকশন করছি। কারেকশন করার পর ওনার যে উপরে যে কাটাগুলো ছিল সেগুলো কারেকশন করা হয়েছে। কারেকশন করার পর এখন রোগীর কন্ডিশন স্টেবল। ওনার কোনো পূর্ব শত্রুতা থাকতে পারে, এই ধরনের কোনো ঘটনা হতে পারে। বিষয়টা তদন্তাধীন, এখনই মন্তব্য করা যাবে না। রাজধানীর উত্তরায় হিরোই মিয়েতো নামে জাপানি নাগরিক মৃত্যুর রহস্য জট এখনো খুলছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে মুখ খুলছে না পুলিশও। এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করেও তা বাতিল করে ডিএমপি। এদিকে এই ঘটনায় আটক 5 জনকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ আদেশ দেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 50 জাপানি নাগরিক হিরোই মিয়েতা বাংলাদেশে বসবাস করতেন দীর্ঘদিন ধরে। এখানে তিনি বাইং হাউস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশের একটি সূত্র। তবে গত 29 অক্টোবর মারুফুল ইসলাম নামে এক যুবক আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে হালিমা খাতুন নামে এক নারীর লাশ দাফন করে উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে। মারুফ নিজেকে পরিচয় দিয়েছিল হালিমা খাতুনের নাতি হিসেবে। ওই সময় ডিউটিতে আমি এবং এই ভাই দুইজনই ছিলাম। আমি রেজিস্টার করছি, উনি রিসিভ করছেন। ঠিক আছে, এই আর কি। মৃত্যুর কারণ কি বলেছিল আপনাদেরকে? এই যে দেখছি বার্ধক্যজনিত, বয়স দিচ্ছে 74 বছর। আমাদের এখানে আসার পরে যে তথ্য দেয় আমরা এই তথ্য অনুসারে দাফন করি। এদিকে 26 অক্টোবর থেকে মেয়েতার সেলফোন বন্ধ থাকায় তার মা বিষয়টি অবহিত করেন বাংলাদেশের জাপান দূতাবাসকে। এ নিয়ে দূতাবাসের পক্ষ থেকে একটি জিডিও করা হয়। এরপর তদন্তে বের হয়ে আসে হালিমা খাতুন নামে দাফন করা নারী হচ্ছেন হিরোই মিয়েতা। মিয়েতার মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট খুলতে আটক করা হয় 5 জনকে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করলে মঞ্জুর করা হয় 4 দিন করে রিমান্ড। আমাদের শুনানি, রাষ্ট্রপক্ষের শুনানি শোনার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট আমাদেরকে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। 411 বক্তব্য সেক্ষেত্রে জব্দলিকে দাখিল করে নাই এবং মেডিকেল রিপোর্ট আসে নাই, এবং সে অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে রিমান্ডটা এই মুহূর্তে হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। মিয়েতার নিখোঁজ হওয়া ও মৃত্যুর রহস্য নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও পরে তা বাতিল করে ডিএমপি। আর উত্তরা পূর্ব থানা পুলিশও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কথা বলতে নারাজ। তবে একটি সূত্র জানায় 10 বছর ধরে বাংলাদেশে থাকলেও 2006 সালে শেষ হয়ে যায় মিয়েতার পাসপোর্টের মেয়াদ। আমিও ব্যস্ত, কিন্তু পরামর্শ ফোন ধরি, আপনারা ফোন করে যদি অন্তর্পক্ষে না রিসিভ করি তাহলে তো আর কিছু বলার নাই। তাই অন্তর্পক্ষে আমার কাছে তথ্য নাই, এই বিষয়টা তো জানাতে পারি। জানা গেছে মিয়েতা দীর্ঘদিন উত্তরা 6 নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে থাকতেন। তবে গত আগস্ট মাসে তিনি ছেড়ে যান সেই হোটেল। এরপরে তিনি কোথায় থাকতেন, কাদের সঙ্গে মিশতেন সেই তথ্য নেই বলেও দাবি হোটেল কর্তৃপক্ষের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 8,446 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ প্রকল্প সহ প্রায় 17,000 কোটি টাকার 12টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে 3টি অর্থনৈতিক অঞ্চলও রয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে 4,000 কোটি 92 লাখ টাকা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্প সাহায্য হিসেবে আসবে 5,248 কোটি 69 লাখ টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে 522 কোটি 39 লাখ টাকা ব্যয়ে বার্ন ইউনিট স্থাপনের প্রকল্প রয়েছে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সময় তিনি বলেন, দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারলে রফতানি বছরে $44 বিলিয়ন বাড়ার পাশাপাশি 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্ণফুলীর নিচে টানেল তৈরি করব আমরা, আমাদের কানেক্টিভিটি আরও সহজতর হবে এবং আমাদের সেবার মান সেখানে অনেক অগ্রসর হবে। আমরা এক্সক্লুসিভলি বার্ন ইউনিটের জন্য একটি হাসপাতালের মতো প্লাস্টিক সার্জারি সহ আমরা এখানে নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো, ডাক্তারদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। আমরা সারা দেশে 100টি আমরা অর্থনৈতিক অঞ্চল করব। আমরা মনে করি আমাদের 1 কোটি লোকের কর্মসংস্থান হবে আর $44 বিলিয়ন আমাদের এক্সপোর্ট বছরে বেড়ে যাবে। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে এই জামিন মঞ্জুর করেন। গত 2 নভেম্বর নাশকতার এই 3 মামলায় জামিন আবেদন বাতিল করে মির্জা ফখরুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির জানিয়েছেন, জামিনের এই 3 মাস শেষ হওয়ার পর বিএনপির এই নেতাকে আবারও আদালতে আত্মসমর্পণ করতে হবে। এদিকে এ আদেশের পর ফখরুলের মুক্তিতে আইনগত আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী। প্রবাসের কিছু খবর জানাবো এবারে। ঢাকা ওয়াশিংটনের দ্বিতীয় টিকফা বৈঠকে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য বীমা বিষয়ে বাংলাদেশের আরও অগ্রগতি দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনা সভা শেষে সময় টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে একথা জানান বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার ওয়াশিংটন ডিসির ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে টিকফা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ মাইকেল ডেলোনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্বিপাক্ষিক এই বৈঠককে ফলপ্রসূ হিসেবেই দেখছে বাংলাদেশ। আমরা দেখতেছি যে এটা ফলপ্রসূ। এইবারও মিটিং এর মধ্যে একটা কর্ডিয়াল একটা ভাব দেখা গেছে। বৈঠকে টেকসই উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগ পরিবেশ ও কারখানার কর্মপরিবেশের সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় জিএসপি ফিরে পেতে 15টি শর্তের ব্যাপারে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জিএসপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো কথা দেয়নি যুক্তরাষ্ট্র। করেছি এটা জানিয়েছে ওনাদের, স্যাটিসফাইড। আর জিএসপি এগুলির ব্যাপারে ওনারা এখনো কোনো ওদের তো ওদের কন্ট্রোলের বাইরে। মানে আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে এবং টিপকাতে যেগুলি ইস্যু ছিল এগুলি সবগুলি কাজ করা হয়েছে। তারপরে ওরা বলতেছে যে আরো কাজ করা দরকার। উই আর রেডি টু ডু। 2013 সালের 25শে নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা স্বাক্ষরিত হয়। আগামী 25শে নভেম্বর ঢাকায় টিকফার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আমেরিকান ফেডারেশন অব লেবার এবং কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশি প্রতিনিধি দল। সময় সংবাদ, নিউ ইয়র্ক। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গৃহবধূ রুনাকে। গত রোববার ময়মনসিংহের ভালুকায় পাশবিক নির্যাতন করে তার চোখ উপড়ানোর চেষ্টা করে তার স্বামী। এ ঘটনায় স্বামী বুলবুল আহমেদ রাজুকে আটক করেছে স্থানীয় পুলিশ। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে রুনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত তার স্বামী। এরই জের ধরে রোববার রাতে রুনাকে নির্যাতন করে তার 2 চোখ উপড়ে ফেলার চেষ্টা করে রাজু। পরে চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রুনাকে রাজধানীতে আনা হয়েছে। রক্ত মানবদেহের অন্যতম উপাদান, যা মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের জীবন ধারণের জরুরি প্রয়োজনে বিভিন্ন ব্লাড ব্যাংক রক্ত সরবরাহ করে। তবে হাতে গোনা কয়েকটি ব্লাড ব্যাংক ছাড়া বাকি সবই অননুমোদিত। স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও বন্ধ হচ্ছে না অননুমোদিত এসব ব্লাড ব্যাংকের অপরীক্ষিত রক্ত সরবরাহ। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এসব রক্ত গ্রহণে রোগীরা যখন তখন আক্রান্ত হতে পারেন নানা রকম জীবনঘাতী রোগে। সাইফুল রুদ্রর আরেকটি রিপোর্ট।
রোগ এবং এর চিকিৎসাভেদে এক এক রোগীর দরকার হয় এক এক ধরনের রক্ত উপাদান। বিশ্বস্ত রক্তদাতার বাইরে এসব রক্ত এবং এর প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে থাকে বিভিন্ন ব্লাড ব্যাংক। আশঙ্কাজনক রোগীদের রক্তের চাহিদাকে পুঁজি করে বিভিন্ন অননুমোদিত ব্লাড ব্যাংক চালিয়ে যাচ্ছে রক্ত বাণিজ্য। অপরীক্ষিত এসব রক্ত গ্রহণের ফলে উপকারের চেয়ে অপকারের মাত্রা বেশি বলে জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যে ব্লাডটা ট্রান্সফিউজ করা হচ্ছে সেটা যদি প্রপারলি প্রিজার্ভ করা না হয় তাহলে আমরা এটা বলি ট্রান্সফিউশন রিঅ্যাকশন হয়। রোগীর হঠাৎ করেই টেম্পারেচার বেড়ে যায়, রোগীর হার্ট রেট বেড়ে যায়, রোগীর রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং এই অ্যাকিউট ট্রান্সফিউশন রিঅ্যাকশন যদি সিভিয়ার হয় পেশেন্ট এক্সপায়ার পর্যন্ত করতে পারে। চিকিৎসক আরও জানান, রোগীর জীবন এবং সুস্থতার কথা বিবেচনায় রেখে এসব ব্লাড ব্যাংকের বিরুদ্ধে খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ব্লাড ব্যাংকগুলো আসলে রক্ত সংগ্রহ করছে কাদের কাছ থেকে, তাদের পুল অফ ডোনার্স কারা। আপনি যদি মনে হয় যে না এরা সবসময় প্রফেশনাল ব্লাড ডোনারদের কাছ থেকে সংগ্রহ করছে তাহলে দেয়ার ইজ হিউজ রিস্ক। এইটা যে কোনোভাবেই বন্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরেরই কর্মকর্তার দাবি, তাদের নজরদারি অব্যাহত আছে, তবে বরাবরের মতো বাদ সাধে জনবল সংকট। আইনের লঙ্ঘন করে যারা এগুলো প্রতিষ্ঠান করছে তাদের ক্ষেত্রে আমরা মোবাইল কোড দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি এবং আমরা আমাদের কিন্তু নিয়মিতভাবে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে সবসময় আমরা তাদেরকে রিনিউ করার আগে নোটিশ দিচ্ছি, তাদের এই অবস্থাপনা আছে, তারা যদি সেগুলোকে ফুলফিল না করতে পারে তাহলে বন্ধ করার ব্যবস্থা আমরা করছি। সারা দেশের কয়েকশো অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে গোপনে সরবরাহকৃত হাজারো রক্তের ব্যাগ রোগীদের হাতে যেন খুব সহজে পৌঁছাতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে রোগী এবং তার স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়া সীমান্তের কাছে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুর্কি সামরিক বাহিনী। তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে মঙ্গলবার বিমানটিকে ভূপাতিত করার কথা জানায় দেশটির সরকার। রাশিয়ার অভিযোগ, সিরিয়ার আকাশসীমায় থাকা অবস্থায় বিমানটি ভূপাতিত করা হয়। বিষয়টি নিয়ে আলোচনায় বুধবারই আঙ্কারা সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে তুরস্ক এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি ও ন্যাটোর সঙ্গে আলাদা বৈঠকে বসার কথা জানিয়েছে। এই হামলাকে পেছন থেকে ছুরিকাঘাতের সঙ্গে তুলনা করে এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের ইয়ামাদি গ্রামে মঙ্গলবার তুরস্কের F-16 বিমানের হামলায় আছড়ে পড়ে রাশিয়ার একটি যুদ্ধবিমান। দুজন পাইলট প্যারাশুটের সাহায্যে নেমে এলেও সিরীয় সশস্ত্র বিদ্রোহীরা তাদের একজনকে হত্যার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। বিমানটিকে 10 বার গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করা হলেও তা আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে তুর্কি সীমায় ঢুকে পড়ায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে তা অস্বীকার করছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এ বিষয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বুধবার আঙ্কারা সফরের কথা রয়েছে। এদিকে এই হামলার বিষয়ে বিস্তারিত জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধিদের তলব করেছে তুরস্ক। এর আগে প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু ন্যাটোর জরুরি বৈঠক আহ্বানের জন্য ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে অনুরোধ জানান। তবে হামলার সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে যোগাযোগ না করে তুরস্কের ন্যাটোর বৈঠক আহ্বানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আইএসের প্রধান অর্থ যোগানদাতা তুরস্ক চায় ন্যাটো যেন আইএসের স্বার্থ রক্ষায় কাজ করে। এই হামলাকে পেছন থেকে ছুরিকাঘাতের সঙ্গে তুলনা করে পুতিন এর সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন। যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী জোটের অংশ হওয়া সত্ত্বেও তুরস্কের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান তিনি। গত সেপ্টেম্বরে সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর পর এই উদ্যোগের বিরোধিতা করে আঙ্কারার পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে একাধিকবার তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করা হলেও তা অস্বীকার করে আসছে রাশিয়া। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে একটি বাসে বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসটি প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর সদস্যদের বহন করছিল বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিউনিসের একটি ব্যস্ত রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। বোমাটি বাসে আগে থেকে পেতে রাখা ছিল নাকি ছোড়া হয়েছিল তা জানাতে পারেনি নিরাপত্তা কর্মকর্তারা। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। এর আগে চলতি বছরের জুন মাসে দেশটির পর্যটন শহর সুসের সৈকতে সন্ত্রাসী হামলায় 38 জন নিহত হন। চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টারসের মালিকের অশোভন আচরণের বিষয়ে তদন্ত চলছে। আগামী 3-4 দিনের মধ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিলকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সিলেট সুপারস্টারসের মালিককে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানান তিনি। তবে সিলেটের মালিক আজিমুল ইসলাম তামিমের অভিযোগ অস্বীকার করেছেন।
বিপিএল এর কোনো ক্ষেত্রে মানে অন্যায়ের এক ইঞ্চি আমরা ছাড় দেব না। এবারও আমি বলতে সেইটা যদি আমরা ওইরকম সবার কাছে আইগুলি যারা ছিলেন তাদের ভাষ্য আমি প্রত্যেককে 1 বাই 1 দেখে কথা বলবো, কথা বলে যেটা হবে সেটাই আর কি আমি 100% স্ট্রিক্ট ডিসিশনে থাকবো। তদন্ত করে এখন পাওয়া যায় তখনই আপনারা দেখবেন যে আমরা এটা কি ডিসিশন নিই। কারোই কিন্তু 1 ইঞ্চি ছাড় দিই না, এই ব্যাপারে আমরা কোনো ছাড় দেবো না। ইনভেস্টিগেশন তারাই বলবে, কারণ আমাদের পক্ষ থেকে আই ক্যান 110% অ্যাসিওর ইউ দ্যাট আমরা কোনো অবস্থাতে কোনো প্লেয়ারকে অ্যাবিউজ করার কোনো প্রশ্নই ওঠে না। কেন একটা চেয়ার নিয়ে একটা মানুষ মাঠের ভিতরে বসবে? ডিসিপ্লিনারি কমিটি উইল সি অল দ্যাট। এবং মালিকদের সাথে টিমের প্লেয়ারদের ম্যাচ চলাকালীন তো কোনো কথা বলাই নিষেধ, তো কথা কেন হবে এখানে? আর তাকে অ্যাবিউজ যদি করা হয়, জানার ইচ্ছা হচ্ছে যে কি নিয়ে অ্যাবিউজ করা হবে তাকে। ব্যর্থতার দায়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফাবিও লোপেজকে। তার জায়গায় নতুন কোচ হয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ মারুফুল হক। দায়িত্ব পেয়ে জাতীয় দলকে সাব চ্যাম্পিয়নশিপে সাফল্য এনে দেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন মারুফুল। 2013 সালে সাফের আগে জাতীয় দলের কাণ্ডারি হয়ে এসেছিলেন ডাচ কোচ লুডউইগ ডি ক্রুইফ। ঢাকঢোল পিটিয়ে ডি ক্রুইফকে দায়িত্ব দিলেও সাফে ব্যর্থ হয়েছিল মামুনুলরা। নানা নাটকের পর ক্রুইফ অধ্যায় শেষে গেল সেপ্টেম্বরে দিন বদলের স্লোগান নিয়ে হঠাৎই আবির্ভাব ইতালিয়ান ফাবিও লোপেজের। এবারও মিশন সাফ চ্যাম্পিয়নশিপ, কিন্তু দায়িত্ব নিয়েই ফুটবলারদের পজিশন বদল করে শুরুতেই সমালোচিত হয়েছিলেন লোপেজ। মামুনুলকে রাইট উইং, রনি, জাহিদ, কমলদের মিডফিল্ডে খেলানোর কৌশল শুরু থেকে জন্ম দিয়েছিল নানা সমালোচনার। তবে তাতে কান দেননি লোপেজ, নিজেই নিজের মতো করে চলেছেন। এরপরও তার উপর আস্থা রেখেছিল বাফুফে, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাজিকিস্তানের কাছে 5-0 গোলে হারের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ভরাডুবি। সর্বশেষ চীনের ইউনান প্রদেশে আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে মিয়ানমারের একটি ক্লাব ও স্বাগতিকদের তৃতীয় স্তরের ক্লাব লিজিয়ানের কাছে হারে নিশ্চিত হয়ে যায় লোপেজের ভবিষ্যৎ। সকল জিনিসগুলো কনসিডার করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের প্রধান প্রশিক্ষক মিস্টার ফাবিও লোপেজের পরিবর্তে দলের সাথে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষক জনাব একে মারুফুল হক। লোপেজ অধ্যায় শেষ, সাফের বাকি মাত্র 1 মাস। এই মুহূর্তে বিদেশি কাউকে খুঁজে বের করা কঠিন, তাই দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হকের ওপরই আস্থা রেখেছে বাফুফে। সম্প্রতি প্রথম দক্ষিণ এশীয় হিসেবে উয়েফা এ সনদ পেয়েছেন মারুফুল। জাতীয় দলের প্রায় সব ফুটবলারের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার, তাই দায়িত্ব পেয়ে বাফুফের আস্থার প্রতিদান দিতে চান এই কোচ। সাফ ফুটবলটা আমাদের এখানে একটা, আমরা এটা সবসময় আমাদের একটা অনেক প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট। সময়টা অনেক কম, 3 সপ্তাহ সময়। যারা ন্যাশনাল টিমে রয়েছে বা যারা খেলবে সবাই কিন্তু আমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমি সবাই ওদেরকে জানি, ওরাও আমাকে জানে। তো এই একটা চ্যালেঞ্জ আমি মনে করেছি যে এই কারণেই মনে হয় যে কাজটা করা সম্ভব। এদেশের ফুটবলে নতুন কোচ আসবে, আবার চুক্তি শেষের আগে চলেও যাবে, এমন সংস্কৃতি দীর্ঘদিনের। তবে প্রশ্ন উঠেছে লোপেজ সম্পর্কে ভালোভাবে খোঁজখবর না নিয়ে তাকে দায়িত্ব দেওয়া নিয়ে। যদিও এ বিষয়ে বরাবরের মতো এবারও সদুত্তর নেই বাফুফের কাছে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘোষণা করা হলো 234টি পৌরসভা নির্বাচনের তফসিল। ভোট 30 ডিসেম্বর। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগীরা। আরও সময় প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। শেষ হলো হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা। বুধবার থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। ঘটনা তদন্তে পুলিশ। এখনো খোলেনি জাপানি নাগরিক মিয়েতার মৃত্যু রহস্য জট। ব্যাখ্যা না দিয়েই ডিএমপির ব্রিফিং বাতিল। গ্রেফতার 5 জন, 4 দিন করে রিমান্ডে। এবং তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টারসের মালিকের অশোভন আচরণের বিষয়ে চলছে তদন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের রিপোর্ট জমা হবে 3-4 দিনের মধ্যেই। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।